তুমি যদি এসএসসি স্টুডেন্ট হও তাহলে এই ক্লাসটি তোমার জন্য। বাংলা ব্যাকরণে 40-এর মধ্যে 40 পাওয়ার চমৎকার উপায় এই ক্লাসটির গাইডলাইন থেকে পেয়ে যাবে। ব্যাকরণ মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। প্রথমে আমরা ছবির সাহায্যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোর উচ্চারণ ভেদে নামকরণ বের করব। তাহলে আমরা ছবির দিকে লক্ষ্য করি। প্রথমে আমরা বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ছবি দেখতে পাচ্ছি। এই ঐশ্বরিয়া রায়ের সুন্দর ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হেসে ফেলেছেন। যখন ঐশ্বরিয়ার ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হেসে ফেলছেন তখন তার 2 সারি দাঁত বের হয়েছে। আর এই ঘটনাটি এই পিচিটি দেখে হা মুখে তাকিয়ে আছে। এই হা মুখে তাকার কারণে তার জিহ্বা বের হয়েছে। তাহলে প্রথমে আমরা ঠোঁট পাইলাম, ঠোঁটের পরে আমরা 2 সারি দাঁত পেলাম, দাঁতের পর আমরা জিহ্বা দেখতে পাইলাম। তাহলে এই ছবি থেকে যে বিষয়গুলো পাইলাম এখানে লিখে দিব। তাহলে আমরা ক থেকে ম পর্যন্ত বর্ণের উচ্চারণ ভেদে নামকরণগুলো পেয়ে যাব। তাহলে ঐশ্বরিয়ার ঠোঁট, ঠোঁট মানে উষ্ঠ। তারপরে ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হেসে ফেলছে, তার মানে 2 সারি দাঁত। উপরের সারি দাঁতকে বলতেছি আমরা দন্ত, আর নিচের সারি দাঁতকে বলতেছি আমরা মূর্ধন্য। তারপরে দাঁতের পর অবস্থান কি? দাঁতের পর অবস্থান হচ্ছে এই যে জিহ্বা। জিহ্বা মানে হচ্ছে তালব্য, আর জিহ্বাটা সংযুক্ত আছে কণ্ঠের সাথে। তাহলে আমরা খুব সহজে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোর নামকরণ মুখস্থ ছাড়াই বের করলাম। তাহলে প্রথমে ঠোঁট, ঠোঁট খুললে বেরিয়ে আসে 2 সারি দাঁত। উপরের সারি দাঁতকে বলি দন্ত, আর নিচের সারি দাঁতকে বলি মূর্ধন্য। মূর্ধন্য মনে রাখার আরেকটা কৌশল আছে, এই বর্ণটার নাম হচ্ছে মূর্ধন্য। তাহলে মূর্ধন্য ভেবে মনে রাখতে পারি। তাহলে 2 সারি দাঁতের পর অবস্থান হচ্ছে জিহ্বা, জিহ্বা মানে তালব্য, আর জিহ্বাটা সংযুক্ত আছে কণ্ঠের সাথে। তাহলে ছবি দেখে বাংলা ব্যাকরণ শিখে ফেললাম। এবার আমরা শিখব কৌশলের মাধ্যমে 3টা স্বয়ের জন্ম রহস্য, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব। তাহলে এদের নামকরণ কেন এরকম হলো? এর নাম কেন তালবস্য হলো? এর নাম কেন মূর্ধন্যস্ব হলো? এবং এদের নাম কেন দন্তস্ব হলো? খুবই সহজ। এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো নামকরণ পাইলাম এরাই বলে দিবে এর নাম কেন তালবস্য, এর নাম কেন মূর্ধন্যস্ব, এর নাম কেন দন্তস্ব। তালব দিয়ে যদি আমরা সহস্রণ করি তাহলে কোন স পাবো? তালব দিয়ে যদি আমরা সহস্রণ করি তাহলে আমরা তালবস্য পেয়ে গেলাম। তাহলে তালবস্য কেন এর নাম? কারণ তালব বর্ণ থেকে এর জন্ম। এবার মূর্ধন্য দিয়ে যদি সহস্রণ করি তাহলে এই যে মূর্ধন্যস্ব পেয়ে যাবো। অনেকে এটাকে পেট কাটা মূর্ধন্যস্ব বলে, তাহলে অবশ্যই ভুল বলে, শুদ্ধ হবে মূর্ধন্যস্ব। কেন মূর্ধন্যস্ব? কারণ মূর্ধন্য থেকে এর জন্ম। দন্ত দিয়ে সহস্রণ করি তাহলে কি হবে? দন্তস্ব। তাহলে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব খুব চমৎকার ভাবে আমরা পাইলাম। তালব বর্ণ থেকে সৃষ্টি হয়েছে বলে এর নাম তালবস্য, ঠিক না? মূর্ধন্য বর্ণ থেকে এর সৃষ্টি হয়েছে বলে এর নাম মূর্ধন্যস্ব, আর দন্ত বর্ণ থেকে সৃষ্টি হয়েছে এর নাম দন্তস্ব। এবার আমরা তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব থেকে শত শত বানান শিখতে চাই মুখস্থ ছাড়াই। আচ্ছা, এবার আসুন প্রথমে আমরা তালবস্য দিয়ে কিছু বানান শিখে ফেলি। তালবস্য, তালবস্যর জন্ম কোথা থেকে? জন্ম হচ্ছে তালব বর্ণ থেকে, তালব বর্ণ। আর তালব বর্ণ আমাদের কি কি? তালব বর্ণ হচ্ছে চ এবং ছ। এই চ ছ হচ্ছে আমাদের তালব বর্ণ। তার মানে তালবস্য কোথায় বসবে? চ এবং ছ যে শব্দে থাকবে সেই শব্দে অবশ্যই তালবস্য ব্যবহৃত হবে। যেমন নিশ্চয়, নিশ্চয় শব্দটিতে আমরা তালবস্য ব্যবহার করলাম। কেন? কারণ এখানে চ আছে, চ থাকার কারণে আমরা তালবস্য ব্যবহার করছি। তাহলে আমরা কি জানতাম যে কেন এখানে তালবস্য ব্যবহার হবে? এখন কিন্তু আমরা যেহেতু আমরা কৌশল জানি যে চ ছ যেহেতু তালব বর্ণ, আর তালব বর্ণ থেকে সৃষ্টি হয় তালবস্য, তার মানে চ ছ যদি পাই তাহলে আমরা সেখানে অবশ্যই তালবস্য ব্যবহার করব। তারপর হচ্ছে নিঃছিদ্র, নিঃছিদ্র। নিঃছিদ্র বানানে আমরা কি পাচ্ছি? ছ পাচ্ছি। ছ কি বর্ণ? ছ হচ্ছে তালব বর্ণ, তাহলে কি হবে? অবশ্যই তালবস্য হবে। এই কারণে এখানে তালবস্য ব্যবহার করেছি। এবার আমরা শিখব মূর্ধন্যস্ব। মূর্ধন্য বর্ণের সৃষ্টি হয়েছে কোথা থেকে? মূর্ধন্য থেকে। আর মূর্ধন্য বর্ণ কি কি? মূর্ধন্য বর্ণ হচ্ছে ট এবং ঠ। ট ঠ হচ্ছে আমাদের মূর্ধন্য বর্ণ। তার মানে ট ঠ যেখানে পাবো সেখানে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব। যেমন কষ্ট, কষ্ট বানানে মূর্ধন্যস্ব ব্যবহার করবো। কেন? কারণ এখানে ট আছে। তারপর হচ্ছে নষ্ট, নষ্ট বানানে কেন মূর্ধন্যস্ব ব্যবহার করবো? কারণ এখানে আমাদের ট আছে। নিষ্ঠুর, নিষ্ঠুর বানানে কেন আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করবো? কারণ এখানে আমাদের ঠ রয়েছে। তাহলে আমরা বলতে পারি মাকে যারা দিবে কষ্ট তার জীবন হয়ে যাবে নষ্ট এবং সে পৃথিবীতে হয়ে যাবে নিষ্ঠুর। খুব সহজ করে আমরা মূর্ধন্যস্বের ব্যবহার শিখে ফেললাম। এবার আমরা দন্ত স নিয়ে আলোচনা করব। দন্তস্ব এর সৃষ্টি হয়েছে কোথায়? দন্ত বর্ণ থেকে। আর দন্ত বর্ণ কি কি? ত এবং থ। তার মানে ত থ যেখানে থাকবে সেখানে অবশ্যই দন্তস্ব ব্যবহৃত হবে। তাহলে মুখস্থ করার প্রয়োজন আছে? নাই। তাহলে দেখেন এই প্রস্তাব, এক মেয়ে এক ছেলেকে প্রস্তাব দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তাহলে প্রস্তাব বানানে কি আছে? ত। তাহলে ত মানে কি? দন্ত বর্ণ। আর দন্ত মানে কি? দন্তস্ব। এই কারণে এখানে দন্তস্ব ব্যবহার হয়েছে। আবার প্রস্থান বানানে কি আছে? থ। তাহলে থ থাকলে কি? অবশ্যই দন্ত বর্ণ। আর দন্ত থেকে কি সৃষ্টি হয়েছে? দন্তস্ব সৃষ্টি হয়েছে। এই কারণে এখানে আমাদের দন্তস্ব ব্যবহার হয়েছে। তাহলে বানান কিন্তু মুখস্থের বিষয় নয়, আমরা কৌশল দিয়ে এভাবে শত শত বানান শিখতে পারি। এখন অসংখ্য বানান রয়েছে। যেমন দেখেন আমরা বানান যে মুখস্থ করি, এই মুখস্থ বানানটাই দেখেন মুখস্থ। এই যে থ রয়েছে, থ থাকার কারণে দন্তাস্ব ব্যবহার হলো। তাহলে বানান অবশ্যই মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে আমরা খুব সহজে কি ব্যাকরণ শিখতে পারি। এবার আসুন আমরা এসএসসি বোর্ডে আসা প্রশ্নের সমাধান করি। এই যে দেখুন শিরোচ্ছেদ বানানটা অনেক বোর্ডে আসে, চট্টগ্রাম বোর্ডে আসে, ঢাকা বোর্ডে আসে, কুমিল্লা বোর্ডে আসে, একই প্রশ্ন বারে বারে আসে। তাহলে এই যে শিরোচ্ছেদ বানানটা আমাদের আর মুখস্থ করতে হবে না। তাহলে দেখেন শিরোচ্ছেদ, তাহলে সি র আছে কি? এখানে আমাদের আছে ছ, যে ছ
ছ থাকলে কি আমরা জানি চ অথবা ছ যদি থাকে এগুলো হচ্ছে তালবা বর্ণ, আর তালবা বর্ণ থেকে সৃষ্টি হয়েছে তালবর্ষ। তার মানে আমরা এখানে তালবর্ষ ব্যবহার করব। এই যে শিরোচ্ছেদ বানানে তালিবর্ষ। তাহলে এই যে বোর্ডে আসা প্রশ্নটি আর মুখস্থ করতে হবে না, শিরোচ্ছেদ বানানে কেন তালিবর্ষ বসলো, কারণ চ ছ যদি থাকে চ ছ হচ্ছে তালবা বর্ণ, আর তালবা বর্ণ থেকে তালবর্ষর সৃষ্টি হয়েছে। আবার পুনচ্চ বানানটা আসছে দেখেন পু ন চ, তাহলে চ থাকলে কি অবশ্যই তালবর্ষ হবে। তাহলে খুব সহজভাবে আমরা তালবর্ষর ব্যবহার শিখতে পারতেছি। তাহলে বোর্ডে আসা প্রশ্নের সমাধান আমরা মুখস্থ ছাড়াই করতে পারবো। পড়াশোনা তখন আর মুখস্থ করে পড়তে হবে না, বুঝে শুনে আপনি পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা মুখস্থ করলে মনে থাকবে না, আর যদি বুঝে বুঝে পড়েন তাহলে অনেক অনেক ভালো লাগবে। এই তালবর্ষ দিয়ে কি শুধুমাত্র এই কয়েকটা শব্দ, শত শত শব্দ রয়েছে। এখন আপনি শুধু চ আর ছ দেখলে আপনি তালবর্ষ ব্যবহার করবেন। ট আর ঠ যদি থাকে তাহলে আপনি সেখানে মূর্ধন্য ব্যবহার করবেন। ত আর থ যদি থাকে সেখানে আপনি দন্তেশ ব্যবহার করবেন। তাহলে মুখস্থ করতে হচ্ছে না। সেই তালিবর্ষর জন্মরহস্য আমরা বের করলাম, মূর্ধন্যের জন্মরহস্য বের করলাম এবং দন্তস্বর জন্মরহস্য আমরা বের করলাম। এবার আসুন বাংলা ব্যাকরণের আরেকটা অংশ পড়ব, ক থেকে ম পর্যন্ত। এই অংশটি থেকে আমরা বানান শিখব, শত শত বানান শিখব একটা কৌশলের মাধ্যমে। কৌশলটা কি? কৌশলটা মনে রাখবেন, এই যে ক বর্গ, ক বর্গের শেষ বর্ণ কি উ, চ বর্গের শেষ বর্ণ কি ইয়, ট বর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য, ত বর্গের শেষ বর্ণ দন্তান্ন, প বর্গের শেষ বর্ণ ম। কয়েকবার পরে আপনাকে নিতে হবে। তাহলে ক বর্গের শেষ বর্ণ কি উ, চ বর্গের শেষ বর্ণ ইয়, ট বর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য, ত বর্গের শেষ বর্ণ দন্তান্ন এবং প বর্গের শেষ বর্ণ ম। এই প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে সংযুক্ত হয়। এইটুক কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে শত শত বানান মুখস্থ ছাড়াই বের করতে পারবেন। দেখুন কিভাবে, যেমন অঙ্ক বানান যদি আসে, অঙ্ক বানানের সঠিক কি হবে? খুবই সহজ। অঙ্ক বানানের সঠিক করতে গেলে আমরা এই যে ক আছে, ক বর্গের শেষ বর্ণ কি? ক বর্গের শেষ বর্ণ হচ্ছে উ, তার মানে 59 দিয়ে উময় ক হবে। তাহলে অঙ্ক বানান আসলে এটা ভুল বানান, তাহলে সঠিক হবে ক বর্গের শেষ বর্ণ যেহেতু উ, এই জন্য 59টা বাদ দিয়ে এখানে উম ব্যবহার হবে। একইভাবে শঙ্খ বানানে কি আছে? খ, খ বর্গের শেষ বর্ণ কি? খ বর্গের শেষ বর্ণ হচ্ছে উ, তার মানে 59টা গিয়ে অবশ্যই খ হবে শঙ্খ। তারপর হচ্ছে সঙ্গে তার কি আছে? গ আছে, গ বর্গের শেষ বর্ণ কি? অবশ্যই উ, তার মানে 59টা বাদ দিয়ে এখানে গ হবে। তাহলে এই যে দেখুন 59 বাদ দিয়ে কেন উম হইল, এর ব্যাখ্যা আমরা পাইলাম, কারণ প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে ক বর্গের শেষ বর্ণ যেহেতু উ, তার মানে 59 বাদ দিয়ে উম ব্যবহার হবে। এবার আসুন বোর্ডে আসা প্রশ্নের সমাধান করি। এই যে আসছে কলঙ্কিত, তাহলে কলঙ্কিত বানানটা আসছে, তাহলে কেন এখানে উ হবে? কারণ এই যে ক বর্গের শেষ বর্ণ কি? ক বর্গের শেষ বর্ণ হচ্ছে উ, তাহলে কলঙ্কিত বানানটা দেখেন ক ল উময় কয় রস্বইকার আত্ম কলঙ্কিত হবে। তাহলে খুব সহজ করে আমরা শিখে ফেললাম যে অনুস্বার বাদ দিয়ে কেন উম ব্যবহার হলো, তার মুখস্থ করার কোনো বিষয় নয়। এবার দেখেন আকাঙ্ক্ষা বানানটা আমরা দেখি আ কান, এই যে অনুস্বার উঠে গিয়ে কি হবে? উম। আর এই যে খ আছে, কারণ খ বর্গের শেষ বর্ণ হচ্ছে উম, তাহলে আমরা উম ব্যবহার করলাম, কিন্তু এই খ না হয় এখানে যুতক্ষ হবে। এখন প্রশ্ন হতে পারে কেন এখানে যুতক্ষ ব্যবহার হলো? খুব সহজ, আমরা দেখেন দুইটা শব্দ লিখি, যেমন খিদে আর ক্ষুদা। তাহলে খিদে বানানে আমরা এই খ লিখছি, আর ক্ষুদা বানানে আমরা যুতক্ষ লিখছি। কেন? কারণ এটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ, অর্থাৎ চলিত রীতি। তদ্ভব শব্দে আমরা খ ব্যবহার করি এবং তৎসম শব্দে আমরা যুতক্ষ ব্যবহার করি। তার মানে আকাঙ্ক্ষা বানানটা ছিল একটা তৎসম শব্দ, এই কারণে এখানে এই খ বাদ দিয়ে যুতক্ষ ব্যবহার করতে হয়েছে। তাহলে এই যে বানান কিন্তু মুখস্থের বিষয় নয়, আপনি চাইলে কৌশল দিয়ে পড়লে অনেক বানান মনে রাখতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের পড়ার স্টাইল, যে মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে মনে রাখতে পারবেন। তুমি যদি আরো ক্লাস করতে চাও, ক্লাস করে দেখতে চাও যে আমি আগে ক্লাস করে দেখবো, পড়ার ধরনটা আমি দেখতে চাই, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আমাদের অনেকগুলো ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সেই লিঙ্কের ক্লাসগুলো করে দেখো, তাহলে বুঝতে পারবা সত্যিকার অর্থে বাংলা ব্যাকরণ মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। এবার এসএসসি বোর্ডের প্রশ্নের সমাধান যাব। যেমন এই যে মনীষী, সমীচীন, উদিচি, এই বানানগুলো পরীক্ষায় আসছে, দেখেন কত বোর্ডে এগুলো ঘুরে ফিরে আসে। তাহলে দেখুন কিভাবে আপনি মনে রাখবেন। এই বানানগুলো আসলে পরপর দিহিকার হয়, অর্থাৎ মনীষী বানান যখন এইভাবে আসবে আপনাকে রাইট করতে হবে ম নি সি, পরপর দিহিকা। তাহলে এগুলো আমরা এইভাবে মুখস্থ না করে আমরা একটা গল্প মনে রাখি, গল্পের মাধ্যমে যে শব্দগুলো আমরা পাবো সেগুলো পরপর দিহিকা ব্যবহার করব। যেমন এক শরীরী মনীষী সমীচীন চিন্তা করে উদিচির দিকে গেল। সহজ করে যদি বলি, এক শরীরী মানে এক স্বাস্থ্যবান এক মনীষী, এক শরীরী মানে এক স্বাস্থ্যবান মনীষী সমীচীন মানে উপযুক্ত বা যথার্থ, উপযুক্ত চিন্তা করে কোন দিকে গেল? উদিচির দিকে গেল। উদিচি মানে হচ্ছে উত্তর দিকে গেল। তাহলে আপনি দুই একবার পড়েন, তাহলে দেখা যাবে এই চারটা শব্দ খুব সহজে মনে রাখতে পারবেন। এক শরীরী মনীষী, স্বাস্থ্যবান মনীষী সমীচীন, যথার্থ বা উপযুক্ত চিন্তা করে কোন দিকে গেল? উত্তর দিকে গেল। এবার এসএসসির আসা বোর্ডের প্রশ্ন সমাধান করব। এই যে মন্ত্রিসভা, প্রাণী জগৎ, প্রাণীবিদ্যা, এই বানানগুলো ভুল, তাহলে এদের শুদ্ধ কি হবে? এই শুদ্ধ হবে এই যে মন্ত্রিসভা, এই সভা থাকার কারণে এর পূর্বে যে দিহিকাটা আছে সেটা রস্বীকার হয়ে যাবে। তার মানে শব্দের শেষে
শেষে যদি শোভা, জগৎ, বিদ্যা, তত্ত্ব, শোভা, জগৎ, বিদ্যা, তত্ত্ব এই শব্দগুলো শব্দের শেষে থাকে, তাহলে তার আগের দিহিকারটা রস্বীকার হয়ে যাবে। তাহলে খুব সহজ, এই প্রাণী, জগৎ, কি আছে? জগৎ আছে, তাহলে এর আগে কি দিহিকার আছে, তাহলে সেটা রস্বীকার হয়ে যাবে। তাহলে প্রাণী, জগৎ, এটা শুদ্ধ হচ্ছে এটা, তাহলে দিহিকারটা রস্বীকার হলো। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এগুলো আমরা মুখস্থ করতে চাই না, আমরা একটা গল্প শিখতে চাই। গল্পটা কেমন? গল্পটা হচ্ছে, এক সভায় বলা হলো এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। আর এই যে তত্ত্ব বানানে তয় তিনটা ত আছে, এরপরে আমরা তিনটা ত লিখলাম, একটা তয় রাখলাম, একটাতে আমরা তা বানিয়ে দিলাম, একটাতে তয় বফলা রাখলাম। তার মানে কোনো শব্দের শেষে যদি শোভা থাকে, জগৎ থাকে, বিদ্যা থাকে, তত্ত্ব থাকে, ত থাকে, তা থাকে এবং তয় ব থাকে, তার পূর্বে যে দিহিকারটা আছে সেটা রস্বীকার হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে মুখস্থ করতে চাই না, আমরা শিখতে চাই গল্পের মাধ্যমে। যে একটা সভা ডাকা হলো, সেই সভায় বলা হলো এই জগতে কেউ যদি কি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে প্রচুর তত্ত্ব জানতে হবে। আর তত্ত্ব বানানে তিনটা ত আছে, একটা ত দিয়ে শুধু ত লিখলাম, একটা দিয়ে তা লিখলাম, একটা দিয়ে তয় ব লিখলাম। চমৎকার ভাবে আমরা কি শিখতে পারলাম। এবার একটা আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি তোমাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই বিজ্ঞপ্তি থেকে বাংলা ব্যাকরণে 40-এর মধ্যে 40 কিভাবে পাবা, এটার একটা রহস্য খুঁজে বের করতে পারবা। এসএসসি ফাইনাল প্রস্তুতি 2024, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। চ্যালেঞ্জ: 40-এর মধ্যে 40 পাওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থাৎ 2024 সালে যারা ফাইনাল পরীক্ষা দিবে এসএসসিতে তাদের জন্য রয়েছে সুখবর। সুখবরটি হচ্ছে তোমাকে বাংলা ব্যাকরণে 40-এর মধ্যে আমরা 40 পাইয়ে দিব। এখন তোমার প্রশ্ন হতে পারে, বাংলা ব্যাকরণের কোন অংশ থেকে আমরা 40-এর মধ্যে 40 পাইয়ে দিব? বাংলা ব্যাকরণের 6টি আইটেম রয়েছে, প্রত্যেকটিতে আছে 5 মার্ক করে, 5, 6, 30। এই 30-এর মধ্যে 100% তোমাকে 30 পাইয়ে দিব। এর সাথে পারিভাষিক শব্দ রয়েছে 10, তাহলে 30 এবং 10 40। এই 40-এর মধ্যে 100% তুমি 40 পাবা। এখন প্রশ্ন হতে পারে, কোন পদ্ধতিতে পড়ালে তুমি এই 40-এর মধ্যে 40 পাবা? অবশ্যই যেভাবে তুমি পড়ে আসতেছো এইভাবে না, আমরা অবশ্যই ভিন্ন আঙ্গিকে কোড, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে তোমাকে এই 40-এর মধ্যে 40 পাইয়ে দিব। এখন আমরা বিস্তারিত বলতেছি। যেমন উচ্চারণে তোমার 5 আছে, এই 5-এর মধ্যে 100% তুমি 5 পাবা। এর জন্য আমাদের দুটি লেকচার তোমাকে করতে হবে, আর এই লেকচার দুটি হবে 29 এবং 30 এপ্রিল। 29 এবং 30 এপ্রিল তুমি যদি এই দুটি ক্লাস করে ফেলো তাহলে 100% তুমি উচ্চারণে 5-এর মধ্যে 5 পেয়ে যাবা। এখন তোমার যদি মনে হয় যে আমি ডেমো ক্লাস করে দেখবো, তাহলে অবশ্যই তোমাকে স্বাগতম। আমরা ডিসক্রিপশনে উচ্চারণের উপর কয়েকটি ক্লাস দিয়েছি, তুমি ক্লাসগুলো করে ফেলো। ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবা যে বাংলা ব্যাকরণ মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখা সম্ভব। তাহলে অবশ্যই তুমি ক্লাসগুলো করে সিদ্ধান্ত নাও। এভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের ডেমো ক্লাস দিয়েছি। তুমি বানানের মধ্যে অবশ্যই 5-এর মধ্যে 5 পাইয়ে দিতে পারি কিনা, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ওই যে ফ্রি ক্লাসগুলো করে ফেলতে হবে, তারপরে তুমি আমাদের এখানে ভর্তি হও। তাহলে বুঝতে পারবা যে এই অল্প সময়েও তুমি ব্যাকরণে 30-এর মধ্যে অবশ্যই 30 পাবা এবং পারিভাষিক শব্দে 10-এর মধ্যে অবশ্যই 10 পাবা। পড়ানোর কৌশলটা পুরোপুরি ভিন্ন আঙ্গিকের। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস এভাবে সাজিয়েছি। তারপর 3 নম্বর আইটেম কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে আমরা 2টা লেকচারের মাধ্যমে তোমাকে 5-এর মধ্যে 5 পাইয়ে দিব। এই ক্লাসগুলো হবে 4 এবং 5 মে। তারপর সবার সাথে 5, এই 5-এর মধ্যে তোমাকে 5 পাইয়ে দিব। এটার জন্য আমাদের লেকচার হবে 3টা। এই 3টা লেকচারের মাধ্যমে তুমি অবশ্যই সমাসে 5-এর মধ্যে 5 পাবা। সমাস তো অনেক ক্লাস করেছো, এবার তুমি অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে সমাসের উপর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো করে ফেলো। ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারবা যে এটা সত্যিকারের সম্ভব কিনা। 100% সম্ভব। তুমি এই 3টা লেকচারের মাধ্যমে সমাসে 5-এর মধ্যে 5 পাওয়া। বাক্যতত্ত্বের মধ্যে আমরা অবশ্যই তোমাকে 5-এর মধ্যে 5 পাইয়ে দিতে পারবো। এটা হচ্ছে 2টা লেকচারের মাধ্যমে। তারপর ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এটার জন্য আমরা 2টা লেকচার নেব। এই 2টা লেকচারের মাধ্যমে তুমি অবশ্যই 5-এর মধ্যে 5 পেয়ে যাবা। এবার পারিভাষিক শব্দ রয়েছে 10, এই 10-এর মধ্যে 100% তুমি 10 পাবা। এটার জন্য 2টা লেকচার নেব এবং 13 এবং 14 তারিখে এই লেকচার 2টা হবে। তাহলে সর্বশেষ আমরা যে কথাটা বলবো, তুমি অবশ্যই আগে তুমি ডেমো ক্লাসগুলো করে দেখো। ডেমো ক্লাসগুলো কোথায় থাকবে? ডেমো ক্লাসগুলো থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে তুমি অবশ্যই প্রত্যেকটা লেকচার করে ফেলো। করার পরে তুমি সিদ্ধান্ত নিতে তোমার সহজ হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে যে এত সহজ করে বাংলা ব্যাকরণ শেখা সম্ভব। এই ক্লাসগুলো আমাদের রাত 8টা থেকে 9টার সময় হবে। তোমার যদি মনে হয় যে 8টা-9টায় তুমি করবা না, অন্যান্য ব্যাচগুলো যেগুলো আছে সেই ব্যাচগুলোতে তুমি করতে পারবা। ওটার টাইমটা তুমি ফিক্সড না, তুমি ইচ্ছা মতো করে টাইমটা নিতে পারবা। আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি, তুমি 15টা লেকচারের মাধ্যমে, এই যে এখানে কিন্তু আমরা 15টা লেকচার দিয়েছি। তাহলে ক্লাস শুরু হচ্ছে 29 এপ্রিল আর শেষ হচ্ছে 14 মে, অর্থাৎ 17 দিনে তোমাকে আমরা 15টি লেকচার দেবো। এই 15টি লেকচার তোমার কিন্তু অবশ্যই রেকর্ড থাকবে, সেই রেকর্ড ক্লাসগুলো তুমি বারে দেখতে পাবা। আর আমরা সর্বশেষ যেটা বলবো, তুমি আমাদের কাছে ভর্তি হওয়ার আগে তুমি অবশ্যই আমাদের যে ডেমো ক্লাসগুলো রয়েছে সেই ডেমো ক্লাসগুলো করে দেখো। ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে
এটা 100% এটা সত্যি কথা। আমরা প্রায় 10 বছর ধরে এই বাংলা ব্যাকরণ পড়াচ্ছি এবং অবশ্যই এত সহজ করে যে পড়াতে পারি তোমার এটা বিশ্বাস হবে না যখন তুমি আমাদের এই ডেমো ক্লাসগুলো করবা না। তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে তুমি অবশ্যই ক্লাসগুলো করবা। আর পড়ানোর সিস্টেমটা কি, এই যে মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দ, এই 4টা পদ্ধতির মাধ্যমে তোমাকে আমরা শেখাবো। আর আমাদের কোর্স ফি হচ্ছে 200 টাকা। কিন্তু তুমি যদি 28 এপ্রিলের মধ্যে ভর্তি হতে পারো তাহলে তুমি 50% ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 99 টাকায় তুমি এই কোর্সটা করতে পাবা। তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, 99 টাকায় তুমি এই 15টি লেকচার 17 দিনের মধ্যে করে ফেলবা এবং 100% তুমি ব্যাকরণে 40-এর মধ্যে 40 পাবা। কিন্তু মনে রাখতে হবে তোমাকে 100 জনের মধ্যে থাকতে হবে। তাহলে দুটো শর্ত, 28 এপ্রিলের মধ্যে ভর্তি হতে হবে এবং 100 জনের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তুমি ক্লাসগুলো করার পরে তোমার যদি ভালো লাগে, তোমার যদি আত্মবিশ্বাস বেড়ে যায়, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার জন্য এই ক্লাসগুলো প্রয়োজন, তাহলে তুমি এই নাম্বারে বিকাশ, নগদ এবং রকেট 3 পদ্ধতিতে টাকা পাঠিয়ে এই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। তারপর তোমাকে এই ফেসবুক গ্রুপের যে সিক্রেট গ্রুপের লিঙ্কটা রয়েছে সেটা তোমাকে দিয়ে দেবে। এই সুবর্ণ সুযোগটা তুমি গ্রহণ করতে পারো। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।